গল্পের নাম চিত্তবিদ্ধ প্রেমতত্ত্ব। লেখিকা এমিনেহা নয়াদে। পর্ব ৪। সকালের কাঁচা রোদ জানালার পর্দা ভেদ করে ঘরে আসতেই ঋত্বিকের তন্দ্রা ভাঙল। কাল রাতের সেই ভয়ঙ্কর জ্বরের দাহ আর নেই, তবে শরীরটা পাথরের মতো ভারী ঠেকছে। চোখ মেলে সে নিজেকে আবিষ্কার করল নিজের বিছানায়, কিন্তু তার হাতের মুঠোর ভেতর থেকে সদ্য কেউ যেন আলগোছে নিজেকে ছাড়িয়ে নিয়ে গেছে। বালিশের পাশে এক অদ্ভুত পরিচিত সুবাস, সিডার উডের সাথে মিশে থাকা কোনো এক বুনো ফুলের ঘ্রাণ। ঋত্বিক উঠে বসল। তার উদম শরীরের পেশিতে এখনও কাল রাতের সেই বৃষ্টির হিমভাব লেগে আছে। ঠিক তখনই তার নজরে এল কার্পেটের উপর পড়ে থাকা একটা পায়েল। সে হাত বাড়িয়ে পায়েলটা তুলে নিল। পায়েলের সূক্ষ্ম কাজ আর তার উপর লেগে থাকা সামান্য রক্তের ছিটেফোঁটা দেখে ঋত্বিকের মনে পড়ল কাল রাতের আবছা স্মৃতি। সে কাউকে জাপটে ধরেছিল, কাউকে নিজের বুকের পাঁজরে পিষে ফেলতে চেয়েছিল। পা দিয়ে পায়ে অনবরত ঘর্ষণ দিয়েছিল। প্রেমঘ। ঋত্বিকের কণ্ঠস্বর নিজের কানেই অচেনা ঠেকল। সে কি তবে সত্যি ওকে ফিরে পেয়েছিল, নাকি সবটাই ছিল জ্বরের ঘোরে দেখা কোনো অলীক বিভ্রম? মিয়াও। ঋত্বিক ভ্রুকুচকে পাশে ফিরে তাকাল। টেবিলের উপর গুটিয়ে বসে আছে তার বিড়াল ছানাটা। ঋত্বিক ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, মিস ক্লিওপেট্রা, সে কি সত্যি এ ঘরে এসেছিল? নীলবাদামি দ্বিবর্ণ চোখের ধবধবে সাদা রঙের বিড়ালটি হুবহু তার মতো চোখের অধিকারী। বিড়ালছানা ক্লিওপেট্রা ঋত্বিকের দিয়ে অপলকভাবে তাকিয়ে থাকল। দুবার ক্ষীণ স্বরে ডাকল, মিয়াও মিয়াও। ঋত্বিক যা বোঝার বুঝে নিল। ক্ষীণ তির্যক হেসে হাস্কিস্বরে গম্ভীর কণ্ঠে বলল, থ্যাঙ্কস মিস ক্লিওপেট্রা। ঋত্বিক বিড়ালটি হতে নজর সরিয়ে নিজের হাতের মুঠোর পায়েলের দিকে তাকাল। বারবার নাড়াচাড়া করতে করতেই কিসব যেন ভাবতে থাকল। অন্যদিকে ভদ্র বাচ্চার মতো বিড়ালটিও চুপটি করে বসে রইল। ঋত্বিক বিড়াল বা অন্য কোনো পশুপাখি পালার মতো শৌখিন মানুষ নয়, তাই মিস ক্লিওপেট্রার সাথে তার দেখাও হয়েছিল এক আকস্মিকতায়। একদিন সন্ধ্যায় বেপরোয়া হয়ে বাইক রাইড করছিল ঋত্বিক। ঠিক তখনই রাস্তার মাঝে হুট করে দৌড়ে আসে বিড়ালটি। সেদিন অরার সাথে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের মতোই বিড়ালটির সাথেও একই ঘটনা ঘটে গিয়েছিল। ঋত্বিক নিজেকে সামলে নিতে পারলেও বিড়ালটি ছিটকে পাথরের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে ব্যথা পায়। কঠিন হৃদয়ের বেপরোয়া ঋত্বিক আগ বাড়িয়ে আর বিড়ালের প্রতি দয়া দেখাতে চায়নি। তবে পুরোপুরি অমানবিকও হতে পারেনি। সে আহত বিড়ালটির কাছে যেতেই আরেকটু অবাক হয়, যখন দেখতে পায় বিড়ালটির চোখজোড়া আর তার চোখজোড়ার বর্ণ হুবহু এক। সে কিছুটা দ্বিধাবোধ নিয়েই বিড়ালটিকে সাথে করে বাড়ি নিয়ে আসে। তারপর মিনসার সাহায্য নিয়ে নিজেই বিড়ালটিকে সুস্থ করে তোলে। তখন থেকেই বিড়ালছানা ক্লিওপেট্রা তার নেউট হয়ে সারা বাড়ি ঘুরে বেড়ায়। আর ঋত্বিকেরও বিড়ালটিকে বিশেষভাবে পছন্দ করার কারণ, বিড়ালটিও তার মতো এক গুরুগম্ভীর ভাবমূর্তি নিয়ে চলাফেরা করে। দুজনের ভাইব ম্যাচ হওয়ায় সে বিড়ালের প্রতি বেশ সন্তুষ্ট। তাই চমৎকার সৌন্দর্যপূর্ণ বৈশিষ্ট্য ও গম্ভীর ভাবমূর্তির জন্য সে তার নাম দিয়েছে মিস ক্লিওপেট্রা গু। বেলা বাড়তেই লিতো ক্যাসেলের পরিবেশ বদলে গেল। ঋত্বিক সুস্থ হয়ে নিচে নেমে আসতেই দেখল লিভিং রুমে থমথমে নীরবতা। মিনসা চিন্তিত মুখে অরার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ঋত্বিককে দেখে মিনসা এগিয়ে এল। ঋত্বিক, তুই ঠিক আছিস? সকাল বেলায় তোকে অনেক ডেকেছি, সারা দিসনি গু। ঋত্বিক কোনো উত্তর দিল না। তার নীলবাদামি চোখ দুটো তখন অরার বন্ধ দরজার দিকে নিবদ্ধ। সে শান্ত স্বরে জিজ্ঞেস করল, ও কোথায়? অরা? ওর খুব জ্বর এসেছে। কাল রাতের বৃষ্টির ছিটে লেগেছে বোধহয়। বেচারি সোজা হয়ে দাঁড়াতেও পারছে না আগে। ঋত্বিক নিশ্চুপ দাঁড়িয়ে রইল। মিনসা আবারও বলল, আমি বরং রান্নাটা সেরে ফেলি, মেয়েটাকে বাড়ি ফেরানোর ব্যবস্থাও করতে হবে গু। মিনসা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে চলে গেল। ঋত্বিক আর এক মুহূর্ত দেরি করল না। সে সোজা অরার ঘরের সামনে গিয়ে দাঁড়াল। দরজায় নক করার সৌজন্যতাটুকুও তার নেই। সে সরাসরি নব ঘুরিয়ে ভেতরে প্রবেশ করল। ঘরে এসি চলছে না, কেবল জানালার পর্দাগুলো টানা। বিছানায় অরা শুয়ে আছে, কমফোর্টারের নিচ থেকে শুধু তার ফ্যাকাশে মুখটা দেখা যাচ্ছে। ঋত্বিকের পায়ের শব্দে অরা চোখ মেল। লোকটাকে দেখামাত্রই কাল রাতের সেই তপ্ত নিঃশ্বাস আর বাহুবন্ধনের স্মৃতি অরার মস্তিষ্কে ঝিলিক দিয়ে উঠল। সে ভয়ে বিছানায় গুটিয়ে গেল। আপনি আপনি এখানে কেন? অরার কণ্ঠস্বর কাঁপছে। ঋত্বিক কোনো কথা না বলে বিছানার পাশে রাখা ছোট টুলটা টেনে বসল।
তার দৃষ্টি অরার গলার সেই অনাবিত অংশে গিয়ে স্থির হল, যেখানে কাল রাতের সেই লালচে দাগগুলো এখনও উজ্জ্বল। ঋত্বিকের গম্ভীর মুখাবয়বে ঠোঁটের কোণে এক রহস্যময় হাসির রেখা ফুটে উঠল। সে ঝুঁকে পড়ল অরার দিকে। অরা আরও বেশি কুঁকড়ে গেল। কাল রাতের জন্য কি থ্যাঙ্কস আশা করছিস? ঋত্বিকের গলা এখন আগের মতোই ধারালো, হাস্কি কণ্ঠস্বরে সেই তুই সম্বোধন। অরা বিস্ময়ে কথা হারিয়ে ফেল। আপনি আবার আমায় তুই বলছেন কেন? আর কিসের থ্যাঙ্কস? আপনি কি জানেন আপনি কাল রাতে কি করেছেন? ঋত্বিক অরার কপালের উপর এসে পড়া কয়েকটা অবিন্যস্ত চুল আলতো করে সরিয়ে দিল। তার শীতল আঙুলের স্পর্শে অরা শিউরে উঠল। ঋত্বিক নিচু স্বরে বলল, আমি জানি আমি কি করেছি। আমি শুধু এটা জানতাম না যে প্রেম আমার এতটা কাছে এসেও এভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। অরা এবার নিজেকে সামলে নিল। রুক্ষ স্বরে বলল, আমি আপনার কোনো প্রেমটেম নই। আমার নাম অরোরা উইন্টার্স। আপনি দয়া করে এই ভ্রম থেকে বেরিয়ে আসুন। ঋত্বিক হঠাৎই অরার চিবুকটা শক্ত করে চেপে ধরল। তার চোখের সেই নীলবাদামি মণি দুটো এখন আগুনের মতো জ্বলজ্বল করছে। ভ্রম? আমার হাতের এই দাগগুলো কি তবে ভ্রম? সে নিজের বলিষ্ঠ হাতখানা দেখাল, যেখানে অরার নখের অসংখ্য আঁচড় বসে আছে, যা দেখে অরা আরও বেশি সংকুচিত হল। ঋত্বিক অরার মুখের খুব কাছে মুখ নামিয়ে আনল। সহজাত হাসকিস্বরে বলল, তুই অরা হস বা প্রেম, তাতে আমার কিছু যায় আসে না। তুই কেবল আমার সেই নিষিদ্ধ অধ্যায়, যা আমি আজ অবধি কাউকে পড়তে দেইনি। গিয়ে অরার আগে আর অপমানে ফুঁসে উঠল। আপনি একটা অসভ্য লোক। আপনি জানেন না নারীর সম্মান কি, কিভাবে তাকে সম্মান করতে হয়। ঋত্বিক একটা তাচ্ছিল্যের হাসি হাসল। সে অরার কানের কাছে ফিসফিস করে বলল, সম্মান? যে মেয়ে রাতের অন্ধকারে পরপুরুষের ঘরে চুপি চুপি প্রবেশ করে, সে সম্মানের কথা বলছে? তুই তো নিজেই ধরা দিতে এসেছিলি, তাই না? অরার চোখের কোণে জল চলে এল। সে বুঝতে পারল ঋত্বিক তাকে ভুল বুঝছে। কিন্তু ঋত্বিক থামল না। সে অরার কপালে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়াল, একদম রাজকীয় ভঙ্গিতে। অরা স্তব্ধ হয়ে রইল। সুস্থ হয়ে ওঠ দ্রুত। তোকে নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে, অরোরা উইন্টার্স। ঋত্বিক ঘর থেকে বেরিয়ে যেতেই অরা বিছানায় ভেঙে পড়ল। সে বুঝতে পারছে না, এই পাহাড় ঘেরা প্রাসাদটা কি আসলে এক মায়াবী জেলখানা? আর ঋত্বিক সেই জেলখানার এমন এক কারারক্ষী, যার আবেশে হারানো মানেই হল নিজের বিনাশ ডেকে আনা। ওদিকে করিডোরে দাঁড়িয়ে ঋত্বিক পকেট থেকে সেই নুপুরটা বের করে আবার দেখল। তার দৃষ্টিতে জ্বরের রেশ নেই, এক অদম্য তৃষ্ণা নিয়ে সে বিড়বিড় করল, এবার আর এত সহজে তোকে হারাতে দেব না, প্রেম আমার গু। বিকেলের তামাটে আলো লেতো ক্যাসেলের পাইন গাছগুলোর ফাঁক দিয়ে চুইয়ে পড়ছে। এরই মধ্যে হঠাৎ ড্রাইভওয়েতে টায়ারের ঘর্ষণে এক তীক্ষ্ণ শব্দ হল। দুটি ধবধবে সাদা অডি ও যেন কোনো যান্ত্রিক দানবের মতো এসে থামল। লস অ্যাঞ্জেলেসের এই পাহাড়ি নির্জনতা এক নিমিষেই খানখান হয়ে গেল ইঞ্জিনের গর্জনে। অরা তখন লিভিং রুমের বিশাল কাচের জানালার পাশে দাঁড়িয়েছিল। সে দেখল গাড়ি থেকে প্রায় সমান উচ্চতার দুইজন পুরুষ বেরিয়ে এল। তাদের পরনে দামি ইতালিয়ান স্যুট আর চোখে ডার্ক সানগ্লাস। অরা বুঝতে পারল এরা সাধারণ কেউ নয়, তবে এরা কারা তাও সে জানে না। মিনসা আলতো করে অরার কাঁধে হাত রাখল। মজার সুরে বিস্তৃত হেসে বলল, ভয় পেও না, ওদের আমি আজ আসতে বলেছি। শান মালানি আর ইজাজ মালানি, ঋত্বিকের বন্ধু। সম্পর্কে যমজ ভাই হলেও এদের মেজাজ দুই মেরুর গো। ব্যক্তিত্বের বৈচিত্র্যে বর্জন ইজাজ মালানি, যমজদের মধ্যে যে কিছুটা স্থিতি। তার মুখাবয়ব চাহানিতে সর্বদা এক ধরনের প্রফেশনাল শার্পনেস কিংবা নিরেট গম্ভীর্য বজায় থাকে। অন্যদিকে শান মালানি, যে বেশ চঞ্চল, রহস্যময় এবং যার ঠোঁটের কোণে সবসময় এক অদ্ভুত বিদ্রুপাত্মক হাসি লেগে থাকে। ইজাজ মালানি একজন বিশ্বখ্যাত আর্কিটেক্ট। বড় বড় ক্যাসেল বা আধুনিক স্কাইস্ক্র্যাপারের ডিজাইন করে। তার স্বভাব যেমন শান্ত, তার কাজও তেমনি সৃজনশীল ও নিখুঁত। আর শান মালানি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। ভাইয়ের ডিজাইন করা প্রজেক্টগুলো বাস্তবে রূপ দেওয়াই তার কাজ। সে একটু বুনো আর সাহসী হওয়ায় কঠিন সাইট ভিজিট বা রিস্কি প্রজেক্টগুলো সামলায়। এদের দুজনেরই গায়ের রং তামাটে ফর্সা, তীক্ষ্ণ চোয়াল এবং বাদামি চোখের মণি এক আভিজাত্যপূর্ণ পুরুষালীর পরিচয় দেয়। ড্রয়িং রুমে প্রবেশ করতেই শান সোফায় আয়েশ করে বসে পড়ল। তার চোখের গ্লাসটা টি টেবিলে রেখে সে সরাসরি অরার দিকে তাকাল। মিনসা আপু,
তোমার এই মরুভূমি মার্কা বাড়িতে আজ এত চমৎকার ফ্র্যাগ্রেন্স কোত্থেকে আসছে? কোনো স্বর্গীয় অপ্সরা কি পথ ভুলে নেমে এসেছে নাকি? ইজাজ ভাইকে ধমকের স্বরে ডাকল, অরার দিকে তাকিয়ে মার্জিতভাবে মাথা নোয়াল। আই অ্যাম ইজাজ মালানি। আর এই যে পাবলিক নিউসেন্স দেখছেন, ও আমার ভাই শান। আপনার সৌন্দর্যের প্রশংসা না করাটা অপরাধ হতো, তবে শান সেটা একটু বেশিই ডিরেক্টলি করে ফেলেছে গিউ। অরা লাজুক হাসল। ইজাজের এই ব্যালেন্সড কথাগুলো তাকে সহজ করে দিল। মিনশা উপস্থিত থাকায় অরা বেশ সাবলীলভাবে তাদের সাথে কথা বলতে শুরু করল। ইজাজ যখন তার ইন্টারপোলের কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা সংক্ষেপে বলছিল, অরা মন্ত্রমুগ্ধের মতো তা শুনছিল। বহুদিন পর অরাকে এতটা প্রাণ খুলে কথা বলতে দেখা গেল। ঠিক সেই মুহূর্তে ওপরতলার সিঁড়িতে কারোর পায়ের আওয়াজ পাওয়া গেল। অরা ঘাবড়ে গিয়ে অবচেতনভাবেই সোফায় পিঠ সোজা করে বসল। ঋত্বিক নেমে আসছে। পরনে তার ব্ল্যাকঅ্যাশ পোলো শার্ট আর কালো ডেনিম। তার অবয়ব বরাবরের মতোই গম্ভীর, চোখে সেই হিমশীতল নির্লিপ্ততা। অরা লক্ষ্য করল, ঋত্বিকের উপস্থিতিই যেন ড্রয়িংরুমের উত্তাপ এক ঝটকায় কমিয়ে দিয়েছে। তোরা কখন এসেছিস? ঋত্বিকের কণ্ঠস্বর বরাবরের মতোই নিরাসক্ত। শান উঠে গিয়ে ঋত্বিকের কাঁধে আয়েশি ভঙ্গিতে এক হাত রাখল। কেন ভাই? আমরা আশা কি তোর মানা? বিশেষ করে যখন এমন সুন্দরী একজন মানুষ আমাদের সামনে বসে আছে। ট্রাস্ট মি ঋত্বিক, তোর এই ক্যাসেলে এত সুন্দর দৃশ্য আর কখনো দেখিনি গি। শানের এই হালকা রসিকতায় অরা অস্ফুটে একটু হেসে ফেল। ঋত্বিকের তীক্ষ্ণ নীলবাদামি চোখ দুটো মুহূর্তের জন্য অরার হাসি মুখের উপর স্থির হল। তার চোয়ালের হাড় শক্ত হয়ে এল। সে দেখল যে অরা তার সামনে ভয়ে কথা বলতে পারে না, সেই অরা এখন ইজাজ শানের কথায় খিলখিল করে হাসছে। ঋত্বিকের ভেতরে এক অজানা দহনের সৃষ্টি হল। ঋত্বিক ড্রয়িং রুম থেকে চলে যেতে উদ্যত। ঠিক তখনই মিনশা তার উদ্দেশ্যে বলল, তুই আবার কোথায় যাচ্ছিস? সবাই যখন এখানে, তুইও আয়। আমার কাজ আছে। সে আর কথা না বাড়িয়ে ভেতরে চলে গেল। মিনশা ভ্রু কুঁচকে আওড়াল। ওহ গড়! ছেলেটা এমন যে কেন তা তুমিই জানো গো। ভাইবোনের এই বিষয়টা অরা নিজেও খেয়াল করল। মনে মনে ভেবে নিল, লোকটা আসলেই হয়তো কোনো সাইকো। নয়তো কখন কিসব কাজকর্ম করে বসে কে জানে। রাতের ডিনারে টেবিল জুড়ে এক অদ্ভুত বৈপরীত্য বিরাজ করছিল। বিশাল কাঠের ডাইনিং টেবিলের এক প্রান্তে ঋত্বিক, অন্যদিকে শান আর ইজাজ। অরা বসেছে মিনশার পাশে। শান ডিশ থেকে একটা রোস্ট তুলে সরাসরি অরার প্লেটে দিল। হেই অরা, এটা খাও। মিনশা আপুর হাতের রান্না মিস করা মানে নিজের বড় ক্ষতি করা। অরা হাসল, কিন্তু সেই হাসির শব্দ ডাইনিং হলের উঁচু ছাদে প্রতিধ্বনিত হয়ে ঋত্বিকের কানে তপ্ত শীষের মতো বিঁধল। ঋত্বিক তার কাটা চামচটা প্লেটে এত জোরে ঠুকল যে কাচের গ্লাসগুলো ঝনঝন করে উঠল। পুরো টেবিলে পিনপতন নীরবতা নেমে এল। শান, ওর হাত আছে। ও নিজে নিতে পারে কি? ঋত্বিকের গলার স্বর শান্ত হলেও তাতে ছিল এক মারাত্মক আগ্নেয়গিরির উত্তাপ। শান একটু ভ্যাবাচ্চাকা খেয়ে হাসার চেষ্টা করল। আরে ভাই, তুই এত পসেসিভ হচ্ছিস কেন? আমি তো জাস্ট হেল্প করছিলাম গু। ঋত্বিক জল খেয়ে ন্যাপকিন দিয়ে মুখ মুছল। সে এবার সরাসরি অরার দিকে তাকাল। অরা ক্ষীণ কম্পনে কাঁপছে। ঋত্বিক দেখল, অরার গলার স্কার্ফের নিচে লুকিয়ে থাকা তার সৃষ্ট লালচে দাগগুলো শান, ইজাজ কিংবা মিনশার চোখে পড়তে পারে। তার ভেতরে এক আদিম উন্মাদনা মাথাচাড়া দিয়ে উঠল। ঋত্বিক তার খাওয়া সম্পূর্ণ করল না। হুট করে খাবার রেখেই উঠে দাঁড়াল। মিনশা ভ্রুকুটি করে শুধাল, এই তোর সমস্যা কি রে? খাবারটাও তো শেষ করলি না। অরার কথা শেষ হবার আগেই ঋত্বিক ডাইনিং ছেড়ে চলে গেল। সে চলে যেতেই শান চাপা স্বরে বলল, মিনশা আপু, সময় থাকতেই তুমি তোমার এই ভাইকে ঠিক করো। নয়তো দুদিন পর এই বেটা আর বউ পাবে না ঘি। অরা নিশ্চুপ। তবুও সে লক্ষ্য করল, যেতে যেতে লোকটা শানের এই কথাটুকু যেন ঠিকই কর্ণগোচর করেছে। ডিনার শেষ করে শান আর ইজাজ বিদায় নিল। অরা কাঁপতে কাঁপতে ঋত্বিকের স্টাডি রুমের সামনে গিয়ে দাঁড়াল। মাথার মধ্যে বেশ কিছু প্রশ্ন তার ঘুরপাক খাচ্ছে। এই উন্মাদ লোকের সাথে সেসব বিষয়ে এখনই কথা বলতে হবে। এই লোকের আসলে সমস্যাটা কোথায়? শুধু চেয়ে 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 দেখি। লিখি মনে মনে রূপকথা। লাগে স্বপ্ন 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 সবই। ভাবি বসে বসে তার কথা। কেন মন তারে বারে বারে চায়? কথা খোঁজে উতলা ভাষা।
সে যে পথ চলে বুকে ঝড় তুলে জেগে ওঠে ঘুমোনো আশা। উরু উরু স্বপ্নে এক রাজকন্যে আসে ফিরে চলে যায়। উরু উরু স্বপ্নে এক রাজকন্যে ডাকে যেন ইশারায়। কেউ একজন গান গাইছে। তবে কি ঋত্বিক গাইছে গান? ওরা কৌতূহল নিয়ে দরজায় হালকা নক করতেই সেটি নিজে থেকেই খুলে গেল। ঘরটা অন্ধকারে নিমজ্জিত। কেবল জানালার ওপার থেকে আসা পাহাড়ের আবছা জ্যোৎস্না ঘরে প্রবেশ করেছে। ওরার প্রবেশের সাথে সাথে গানেরও হাস্কি কণ্ঠস্বরও থেমে গেল। ঋত্বিক পেছনে না ফিরেই জানালার পাশে দাঁড়িয়েছিল। হুট করেই তার কণ্ঠস্বর হতে গম্ভীর্যের সাথে নির্গত হল। শান আর ইজাজের সাথে খুব সখ্যতা হয়ে গেল মনে হচ্ছে। ঋত্বিকের কণ্ঠস্বর ছিল শান্ত অথচ স্পষ্ট ক্রোধে তপ্ত। কিন্তু ওরা তার অভিব্যক্তিতে ভরকে গেল। সে নিজে কথা বলতে এসেছে অথচ এখন যেন ঋত্বিকের কথাতেই ফেঁসে যাচ্ছে। ওরা ওরা তো আপনার বন্ধু। আমি শুধু সৌজন্যতা দেখাচ্ছিলাম, ওরা অনুচ্চস্বরে উত্তর দিল। ঋত্বিক হঠাৎ ঝড়ের গতিতে ঘুরে দাঁড়াল। কালো টি-শার্ট ট্রাউজার পরা সুদর্শনের কাঁধ অবধি চুলগুলো মারাত্মক এলোমেলো। পেশিবহুল ফর্সা হাত দুটো টি-শার্টের আদলে ফেপে উঠেছে। ওরা কিছু বুঝে ওঠার আগেই ঋত্বিক 2 পা এগিয়ে এল। আচমকা ওরাকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরল। তার দুহাত ওরার বাহুর দুপাশের দেয়ালের উপর শক্ত হয়ে চেপে বসল। ঋত্বিকের তপ্ত নিঃশ্বাস ওরার নাকে আছড়ে পড়ছে। ওরা ভীত, তীব্র সংশয়ে বিস্মিত, হতভম্ব। সৌজন্যতা। ঋত্বিক ওরার আরও কাছে এগিয়ে এল। এত কাছে যে তাদের নাকের ডগা প্রায় ছুঁই ছুঁই। আমার সামনে তো তোর মুখ দিয়ে কথাও বের না, আর ওদের সামনে তোর হাসির ঝরনা বয়ে যাচ্ছে। কেন? আমি কি তোকে খাব? ওরা প্রতিবাদ করতে গিয়েও পারল না। ঋত্বিক হঠাৎ এক হাত দিয়ে ওরার চিবুকটা উঁচিয়ে ধরল। তার আঙুলের চাপে ওরার ঠোঁট দুটো একটু কুঁচকে গেল। ঋত্বিকের চোখ জোড়ায় অদ্ভুত এক ঈর্ষা এবং অধিকারবোধের সংমিশ্রণের উন্মাদনা খেলা করছে। শুনে রাখ অরোরা উইন্টার্স, তুই এই বাড়িতে মিনসার অতিথি হতে পারিস, কিন্তু ভুলে যাস না তুই আমার সীমানার ভেতরে আছিস। কাল রাতের পর তোর শরীরের প্রতিটি রোমকূপের উপর আমার যে অধিকার জন্মেছে সেটা অন্য কাউকে ভাগ করতে দেব না আমি। তুই হাসবি শুধু আমার সামনে, কাঁদবিও আমার সামনে। শান বা ইজাজ যেন তোর নাগাল না পায়। আপনি পাগল হয়ে গেছেন। 1 মিনিট, আমি আপনার সাথে আগে কথা ক্লিয়ার করতে চাই। আগে এটা বলুন, আপনিই সেই ঋত্বিক সান্যাল তো যার সাথে কয়েক মাস আগে আমার এক অপ্রত্যাশিত ইনসিডেন্ট হয়েছিল? তুই কি বিয়ের কথা বলছসি? ঋত্বিকের সহজ অভিব্যক্তিতে ওরা বেশ অবাক হল। বিয়ের ঘটনা তার মানে মনে রেখেছে। তাহলে কি এসব উদ্ভট কাজকর্ম সে ওই ঘটনার জেরেই করছে? ওরা বিস্ময়ের সাথে শুধাল। আপনি কি কোনোভাবে ওই বিয়েটাকে সিরিয়াসলি নিয়ে ফেলেছেন? আশ্চর্য! আপনি তো এমন মানুষ নন। পুরো সিলেটের মানুষজন আপনাকে চেনে। ওরার কথা শেষ হতে দিল না, উল্টো ঋত্বিক প্রশ্ন ছুড়ে বসল। তুই কতটা চিনিস আমায়? ওরা নিরুত্তর, নিশ্চুপ। ঋত্বিক চাপা স্বরে হিসিয়ে উঠল। আনসার মি ইডিয়েট। বল আমায় তুই আমাকে চিনিস কিনা? আনসার মি ইডিয়েট। বল আমায় তুই আমাকে চিনিস কিনা? ঋত্বিকের এরূপ ব্যবহার ওরার কাছে বোধগম্য নয়। সে কাপা কাপা স্বরে আওড়ায়। পাগল হয়ে গেছেন আপনি? কি বলছেন, কি করছেন নিজেও জানেন না আমি আপনাকে কিভাবে চিনব? আমাদের তো সেভাবে কখনো কথাও হয়নি। কত বছর পর দেশে গিয়েছিলেন, 2 দিন প্রফেসর হিসেবে ক্লাস নিয়েছেন, পরিস্থিতির চাপে পড়ে বিত্তশালী পরিবারের হয়ে বিয়ে নামক পবিত্র সম্পর্কেও জঘন্য একটা কাজ করেছি। সবাইকে দেখানোর জন্য নাটক সাজানো হয়েছিল। সেই নাটকের অংশীদার হয়েছি, ব্যাস এইটুকুই তো আমাদের চেনাজানার পরিচয়। এছাড়া আপনার সম্পর্কে কী বা জানি বলুন? দেশেও তো আপনি এমন উগ্রুন্মাদের মতো ব্যবহার করেননি। তাহলে এখানে এমন কেন করছেন? আপনাদের বাড়িতে আশ্রয় নিয়েছি এই জন্য? দুনিয়া কি জানে, পৃথিবীর সামনে রাফ অ্যান্ড টাফ হয়ে ঘুরে বেড়ানো ঋত্বিক সান্যাল একটা উগ্র, সাইকো, উন্মাদ। হ্যাঁ আমি সাইকো, হ্যাঁ আমি উন্মাদ, হ্যাঁ আমি উগ্র, কিন্তু আমার সবটাই তো কেবল তোর জন্য। তুই যত যাই বলিস, যত যাই করিস, তুই কেবল আমার, শুধুই আমার প্রেম আমার। শেষের দিকে ঋত্বিকের উগ্রুন্মাদ কণ্ঠস্বর হুট করেই স্তিমিত হয়ে শীতলশান্ত রূপে প্রতিধ্বনিত হল। ওরা শিউরে উঠল তার কণ্ঠস্বরে। তবে পরক্ষণেই নিজেকে সংবরণ করে ঝালালো কণ্ঠে বলল, আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমি আপনার সম্পত্তি নই। ওরা কিছুটা চিৎকার করে উঠল। অজান্তেই চোখে জল টলমল করছে।
ইত্তিক অরার চিৎকারে দমল না, বরং কিঞ্চিত বাঁকা হাসল। সে অরার কানে লতিটা আলতো করে কামড়ে ধরল। অরার সারা শরীরে এক তীব্র বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। ইত্তিক তাকে নিজের বুকের সাথে আরও শক্ত করে পিষে ধরল। অরার অনিয়মিত হৃৎস্পন্দন উগ্র মনে অনুভব করতে লাগল। সম্পত্তি নোস, তুই আমার সেই প্রেম যাকে আমি পুনরায় আবিষ্কার করেছি। প্রেম রূপে তুই নিজে আমায় ধরা দিয়েছিস। আজ তোকে পেয়েও আমি আর তোকে হারাতে চাই না গি। ইত্তিক অরার গলার সেই সংবেদনশীল ভাঁজে নিজের তপ্ত মুখ ঘষতে লাগল। খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণে অরার কোমল ত্বকে আবার সেই কালশিটে দাগ পড়তে শুরু করল। সে গলার ভাঁজ থেকে মুখ সরিয়ে তার ঠোঁটখানা ছোঁয়াবে ঠিক সেই মুহূর্তে বাস্তবতা হতে কোনো এক কণ্ঠস্বর ভেসে এল। তো আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ইত্তিক বাস্তবতায় ফিরল। পেশিভুল হাত দুটো সংবরণে খানিকটা ফেপে উঠল। এতক্ষণ যা ঘটল তা কি কেবল তার উন্মাদ মস্তিষ্কের কল্পনা? ইত্তিক ভারী শ্বাস ফেল। খেয়াল করে দেখল ওরা তাকে এক বিশেষ নামে সম্বোধন করেছে। তো এই নামে ডাকার অধিকার সে কাউকে দেয়নি, শুধু একজনকে ব্যতীত। অথচ সেই ব্যক্তিটাই আজ এত বছর পর তাকে পুনরায় ঋত বলে ডেকেছে। ইত্তিক কিছুক্ষণের জন্য ঘোরের মধ্যে হারিয়ে গেল। সে না এতগুলা বছর হতে নিজের মনস্তাপ স্থির করেছিল, আবার কখনো তার প্রেমকে ফিরে পেলে সে তাকে প্রচণ্ড ঘৃণা করবে, অনেক বেশি অবজ্ঞা করবে। তাহলে সে বারবার কেন সেই সব কথা ভুলে যাচ্ছে? কেন নিজের অতীত ভুলে যাচ্ছে? কেন এই মেয়েটা তার মতো জ্যান্তমূর্তিকেও নিজের বশীকরণে ঘায়েল করছে? কেন? তো আমার কথা শুনতে পাচ্ছেন? ইত্তিক দ্রুত নিজেকে তটস্থ করে ভাবমূর্তিতে গাম্ভীর্য ফিরিয়ে এনে গম্ভীর হাস্কি টোনে বলল, কি চাই আপনার? ওরা যেন ভূত দেখার মতো চমকে উঠল। এই লোকটা কি সত্যিই একটা পাগল? এখন সোজা আপনি সম্বোধন করছে? ওরা মুহূর্তেই যেন সবকিছু গুটিয়ে ফেল। কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে হাসার চেষ্টা করে বলল, না মানে আমি আসলে জানতে চাচ্ছিলাম আমি এই মুহূর্তে ব্যস্ত আছি, যা জানার মিনসার কাছ থেকে জেনে নিবেন। ইউ মে লিভ নাও। গম্ভীর ভারিক্কি তার কণ্ঠস্বর। হুট করেই এভাবে কথা বলায় ওরা আবারও হকচকিয়ে গেল। কথাই তো শুরু করল না, তার আগেই চলে যেতে বলছে। এই লোকের মাঝে মধ্যে হয়টা কি? উন্মাদ লোক কোথাকার! অরার প্রচণ্ড রাগ হল এবার। মুখ ফুলিয়ে সে বিড়বিড় করতে করতে চলে গেল। সে চলে যেতেই ঋত্বিক পুনরায় জানালার দিকে ফিরে তাকাল। পাহাড় ঘেরা চাঁদের দিকে চেয়ে থেকে নিজের প্যান্টের পকেট থেকে পায়েলটা বের করল। হাতের তালুয়ে পায়েলটা একবার দেখে নিয়ে হঠাৎ আক্রোশে মুঠোবন্দি করে নিল। চোয়াল শক্ত করে জোরালো হাস্কি স্বরে বলল, প্রেম, তুই আমার, তুই শুধুই আমার, কিন্তু আমি এখনই তোর প্রতি ততটাও দুর্বল হতে চাই না, যাতে করে তোর অস্তিত্বই এই দুনিয়া থেকে মিটে যায়। তাই যদি হয় তবে তোর ঋতু কিভাবে বাঁচবে বল? তার কথা শেষ হতে না হতেই রুমের এক কোণে গুটিয়ে বসে থাকা মিস ক্লিওপেট্রা তথা ঋত্বিকের সেই বিড়ালটি স্মিত কণ্ঠে ডেকে উঠল, মিয়াও, মিয়াও। ঋত্বিক পায়েলটা হাতের মুঠোতেই শক্ত করে চেপে ধরে খোলা জানালার দিকে এগিয়ে গেল। দূরপ্রান্তের পাহাড় ঘেরা জায়গায় লস অ্যাঞ্জেলসের বিখ্যাত সেই ইংরেজি অক্ষরে হালাওয়েদ লেখা দৃশ্যপটের দিকে এক মনে কিছুক্ষণ তাকিয়ে রইল। অচিরেই চোখ দুটো বুজে নিয়ে অতীতের কোনো বিষাক্ত গল্প মানস্পটে ভাসিয়ে তুল। অনবরত বিড়বিড় করে উন্মাদের মতো আওড়াতে থাকল, প্রেম, 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 আমার প্রেম, আমার প্রেম, প্রেম আমার। ঋত্বিকের ধীর কণ্ঠস্বরও থেমে গেল। চোখের সামনের ভেসে উঠল এক মধ্যবয়স্ক নারীর রক্তাক্ত দেহমুখাবয়। তৎক্ষণাৎ ঋত্বিক নিজের চোখজোড়া খুলে ফেল। রহস্যময় মানবের মাথার মধ্যে ঘুরে খেল নানান সব খেলার ছক, যার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে কেবল একটি অস্বস্তি, প্রেম। লিতের প্রেম কিংবা ঋত্বিকের প্রেম আমার। রাতের বেলায় নিজের ঘর অর্থাৎ গেস্টরুমে ঘুমাতে এসে অরার অস্বস্তি শুরু হয়ে গেল। কোনোমতেই চোখে ঘুম আসছে না তার। বাড়ি কিভাবে ফিরবে এভাবে, আর এ বাড়িতে কতদিন? কিসব নানান জটিলতায় এখনও নাকি তার বাড়ি ফেরার ব্যবস্থা করা সম্ভব হয়নি। অবশ্য না হওয়াটাই স্বাভাবিক, লস অ্যাঞ্জেলাস থেকে তো নিউইয়র্ক অনেকটা দূরে। আবার মাঝপথে ঝামেলায় পড়ে তার সব কাগজপত্র রাস্তাতেই হারিয়েছে। এসব ভাবতে ভাবতেই ওরা গোসল করার প্রয়োজনীয়তা অনুভব করল। যদিও রুমে এসি চলছে, কিন্তু তার একবার গোসল করা দরকার, না হলে শান্তিতে ঘুমাতেও পারব না। তাই সে কোনো ভাবনা ছাড়াই গোসলে ঢুকে গেল।
বেশ খানিকটা সময় পর ওরা গোসল থেকে বেরিয়ে এলো কেবল গায়ে একটা তোয়ালে পেঁচিয়ে। বোকার মতো জামাকাপড় নিতেই ভুলে গিয়েছে সে। কিন্তু রুমে এসেই সে অনেকটা অবাক হল। তার বিছানার ধবধবে সাদা ব্ল্যাঙ্কেটের উপর গুটিয়ে বসে আছে স্বয়ং হৃত্বিকের পার্সিয়ান সাদা বিড়াল ছানাটা। নীলবাদামি জবলজবলে চোখ দুটো ছাড়া বিড়ালের অস্তিত্ব খুঁজে পাওয়াই যেন দুর্লভ। ওরা দ্রুত পাশে ফিরে দরজার দিকে তাকায়। খেয়াল করে দেখে রুমে এসে সে দরজাটা লাগাতেই ভুলে গেছে। আর একটুখানি ফাঁকা পেতেই বিড়ালটা তার ঘরে ঢুকে পড়েছে। একটা বিড়ালের সামনে নিজের তোয়ালে পেঁচানো সিক্ত রূপে ওরা খুব একটা বিচলিত হল না। সে স্লিপার পরা পায়ে বিড়ালটার দিকে এগিয়ে গেল। বুকে হাত গুজে বিছানার দিকে ঝুঁকে ভ্রু নাচিয়ে বলল, তো মিস্টার না মিস? হোয়াট এভার ফাইনালি আপনি আমার হাতের লাগালে ধরা দিয়েছেন। তা বলুন, কোনো প্রয়োজনে এখানে এসেছেন আপনি? বিড়ালটা গম্ভীর দৃষ্টিতে ওরার দিকে তাকিয়ে থাকে। এত গম্ভীর ভাবমূর্তি দেখে ওরা ফিচকে হেসে বলে, বাপরে, একদম ওনার মতোই গম্ভীর মুখ। মিয়াউ, খানিকটা হিংস্র স্বরে থাকল সে। ওরা আবারও হাসল। বলল, তা আপনার নাম কি? কি বলে ডাকব আপনাকে? নামটা তো বলেননি এখনো। মিস ক্লিওপেট্রা। আচমকা পেছন থেকে ওরার ঘাড়ের খুব কাছেই গম্ভীর হাস্কি স্বর প্রতিধ্বনিত হল। ওরা এক লহমায় শিউরে উঠল। চোখমুখ খিচে ছিটকে সরতে গিয়েই হঠাৎ শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা লাগল। স্লিপারের কারণে অসাবধানতায় পাশে পিছলে পড়তে নিলে হুট করেই হৃত্বিক তার বলিষ্ঠ হাতে ওরার কোমর পেঁচিয়ে ধরল। ওরার গায়ে জড়ানো কেবল একটা সাদা টাওয়াল, গলা থেকে অর্ধেক বুক কিংবা হাঁটু থেকে নিচের সম্পূর্ণ অংশই উন্মুক্ত। মাথা থেকে সাদা তোয়ালেটাও খসে ফ্লোরে পড়ে গেছে। রমণী চোখমুখ খিচে কুকুরে আছে হৃত্বিকের বাহুডোরে। মিয়াউং। হুট করে বিড়ালের স্নিগ্ধ কণ্ঠস্বরে ওরা চোখ মেলে তাকায়। চোখের সামনে দেখতে পায় বলিষ্ঠ মূর্তির মতো এক গম্ভীর মুখাবয়ব। মাত্র এক হাতেই হৃত্বিক তার মতো গুটিয়ে পড়া রমণীকে নিজের বাহুডোরে কবজায় আবদ্ধ করেছে, অন্য হাত তার নির্বিকারে পকেটে গুজে রাখা। পরনে কিছুক্ষণ আগে দেখা সেই কালো টি শার্ট আর ট্রাউজার। ফর্সা হাতের পেশিগুলো ফেপে উঠেছে অথচ চোখে মুখে কোনো ভাবনারই উদ্বেগ নেই। ওরা হৃত্বিকের নীলবাদামি দ্বিবর্ণের চোখ দুটোর দিকে তাকিয়ে কিছু একটা বলতে চেয়ে থেমে গেল। নজর পাশে ফিরিয়ে দেখল বিছানায় বসে থাকা বিড়াল অর্থাৎ মিস ক্লিওপেট্রা বেশ আনন্দ নিয়ে তাদের দুজনকে দেখছে। আর অন্য পাশে তাকাতেই দেখল হৃত্বিকের ফর্সা বাহুডোরে ওরার হাতের আঙুলের নখ ডেবে যাওয়ার উপক্রম হয়েছে। ওরা দ্রুত নিজের হাতটা সরিতে নিবে, ঠিক তখনই হৃত্বিক এক অবিশ্বাস্য কাজ করে বসল। এতক্ষণ যার সান্নিধ্যে ওরা পড়ে যাওয়া হতে রক্ষা পেয়েছিল, সেই মানুষটাই হুট করে তাকে ছেড়ে দিল। ফলে ওরা ধপ করে ফ্লোরে পড়ে গেল। কোমরে হয়তো কিছুটা ব্যথায়ও পেল, কিন্তু তাতে হৃত্বিকের কোনো উদ্বেগ নেই। আপনি? বিস্ময়ে ওরার গলা থেকে কথা বের হয় না। অন্যদিকে হৃত্বিক মুখ ফিরিয়ে ক্লিওপেট্রার দিকে তাকাতেই সে চট করে বিছানা হতে সোজা হৃত্বিকের বুকে চড়ে বসল। হৃত্বিকের হাতের সাহায্য সে উঠে গেল তার কাঁধে। হৃত্বিক আর এক মুহূর্তও দেরি করল না। ওরাকে সম্পূর্ণ অবজ্ঞা করে সে উল্টো ঘুরে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগল। ওরা বিস্ময়ের ফ্লোরে পড়ে থেকে এই দৃশ্য দেখতে থাকল। তার মাথায় কাজ করে না এটা কোনো গ্রহের বাসিন্দা, স্বাভাবিক মানুষ কিভাবে এমন প্রকৃতির হয়। ওদিকে হৃত্বিকের কাজ ছোঁয়া চুলগুলোর ফাঁক গলিয়ে একটা ধবধবে সাদা প্রাণী অস্বস্তি উকি দিয়ে ওরার দিকে অপলকভাবে তাকিয়ে রইল, যতক্ষণ না পর্যন্ত ওরা তার দৃষ্টির সীমানা ছাড়িয়ে যায়। আর দরজাটা পার হতেই ক্লিওপেট্রা চকচকিত দৃষ্টিতে ডেকে উঠল, মিয়াউং। ওরার কেন যেন মনে হলো বিড়ালটা খুশি হয়েছে তার এমন বেহাল দশা দেখে। একে তো সে নিজেও পারমিশন ছাড়া তার ঘরে ঢুকেছে, আবার তার মালিক হৃত্বিকও একই কাজ করেছে। এভাবে অনুমতি ছাড়া হুটহাট মেয়ে মানুষের ঘরে কোনো শব্দ প্রাণী ঢোকে ওরার জানা নেই। যার ফলে সে বিস্ময়ের সীমানা হারিয়ে আশ্চর্যের ভঙ্গিতে চোখমুখ খিচে বলল, অসভ্য লোকের অসভ্য বিড়াল। দুটোই অসহ্যকর। রেসপন্স করবেন সবাই।